Dear students, thanks for joining with us in online education. Our today's topic is voice, part 1. Before discussing this topic, at first we should know what is voice. Voice আসলে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় যদিও আমি এখানে লিখে রেখেছি ক্লাস 9 and 10 আসলে ভয়েস ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাধ্যতামূলকভাবে আসে। এছাড়াও পড়াশোনার শেষেও যখন তুমি কোনো চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবা তখন এই ভয়েস থেকে প্রশ্ন আসবেই মাস্ট। তাই বয়স সম্পর্কে ভালো ধারণা থাকা সবারই দরকার। ইতিপূর্বে তোমরা হয়তো বয়সের অনেক কিছুই অনেক স্যার বা অনেক বই থেকে পড়েছো। আজকের যে আলোচনাটা হবে সেটি তোমাদের জন্য নতুন লাগবে নিশ্চয়ই, এবং এই আলোচনাটা এতটা ইফেক্টিভ হবে একটু যদি তোমরা অ্যাটেনশন দাও আশা করি ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবা। আর আমার ক্লাসটা কিন্তু আসলে একটা ডাবল ক্লাস, কারণ অনেক ফিল্মেই দেখবা না একটা ডাবল পার্ট থাকে, এখানেও কিন্তু টিচারের ডাবল পার্ট হচ্ছে। সুতরাং আই নিড ইউ ডাবল অ্যাটেনশন, কারণ গ্রামার যে ভালো জানে সে ব্যাকরণ ভালো জানবে। গ্রামারের অনেক কিছু আছে যেটি ব্যাকরণের সাথে সাদৃশ্যপূর্ণ বা সিমিলার, গ্রামারের সবকিছু দেখা যাবে ব্যাকরণে পাইবা। এই জন্য এই বয়সটা যদি তোমরা ইংরেজিতে ভালো ক্লিয়ার থাকে দেখবো বাংলাতে গিয়ে আছে ওটা ভাবছো করতে পারছে কর্ম হচ্ছে এইভাবে আলোচনা আছে। তো আগে বয়সটা আমরা কি এটা দেখে নিচ্ছি। আসলে নতুনত্ব যেমন ধরো যদি তোমরা বলি যে বয়স কত প্রকার, তোমরা প্রথমে বলবা যে বয়স 2 প্রকার, কিন্তু না, আমি বলতে চাচ্ছি বয়স 2 প্রকার না, বরং বয়স 2.5 প্রকার। কি নিশ্চয়ই আশ্চর্য হয়েছো? How is it possible? Yes, I say that it is possible. I will prove it. Now time to prove. এখন প্রমাণে আসো। তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই 2 প্রকার ভয়েস। কিন্তু আরেকটা ভয়েস আছে সেটার নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, QUASI, কোয়াসি। ওরা হচ্ছে প্যাসিভ, PASSIVE, কোয়াসি প্যাসিভ। আর এই কোয়াসি শব্দটার অর্থই হচ্ছে হাফ। কোয়াসি মিন্স হাফ, মানে অর্ধেক। তাহলে এটা যেহেতু অর্ধেকটা, বাকি 2টা, তাহলে 2.5টা হচ্ছে। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তো আর ভেঙে চুরে বলা যাবে না, তাহলে 2 বা 3 বলে দিও। সাধারণত 2 বলা হয়, কিন্তু যদি 2.5 বলো তখন তুমি আর কি যুক্তি ধার করাইবা। যুক্তি ধার করাইলে আর কোনো সমস্যা নাই, মানতে বাধ্য। তো চলো জেনে নেই voice কি বা কাকে বলে। Although in our examination we will not come directly what is voice, how many kinds of voices are there, such kind of question will not be set in your exam. Nevertheless you have to know before going to make discussion. ধরো বয়স নিয়ে আমি আলোচনা শেষ করে ফেললাম, তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভালো পারো, কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে বয়স কত প্রকার বা বয়স কি, তখনই তুমি পারলা না, হইল না। কারণ সকল পড়াশোনার পরীক্ষা কেন্দ্রিক করলে চলে না। এই জন্য বয়স কি বা কাকে বলে তা জানা দরকার। No more talk, now come to the point. Voice is the form of a verb in the sentence. Voice হচ্ছে বাক্যে ক্রিয়ার প্রকাশভঙ্গি বা ক্রিয়ার বিভিন্ন রূপ। অন্য কথায় বলতে গেলে আমরা বলতে পারি voice is a form of verb which shows, যা দেখায় whether the work of the sentence is done by subject or object, যা দেখায় বাক্যের কাজটি কি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে নাকি অবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে। তাহলে according to the definition, that means from this definition we find that there are 2 kinds of voice. They are active voice and passive voice. এই সংজ্ঞা থেকে যে সংজ্ঞা বললাম যে ভয়েস দেখায় বাচ্চা সেন্টেন্সে কাজটি কি সাবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে নাকি অবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে, এই সংজ্ঞা অনুসারে বলে আমরা বলতে পারি ভয়েস 2 প্রকার। যেমন কি অ্যাক্টিভ ভয়েস, আরেকটা কি প্যাসিভ ভয়েস। যদি সাবজেক্ট নিতে কাজটা করতে পারে তাহলে অবশ্যই অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি সক্রিয়। যদি কেউ নিতে কাজ করে তখন আমরা বলি কি সে সক্রিয় আছে। আর যখন কেউ কাজ করতে না পারে তখন বলি ওটা নিষ্ক্রিয় হয়ে গেছে। যখন তোমার মোবাইলটা ভালো কাজ করে তখনই তো তুমি বলো এটা অ্যাক্টিভ, আর যখন তোমার মোবাইলটা ভালো কাজ করতে না পারে তখনই আমরা বলি এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে এটা প্যাসিভ হয়ে গেছে। যখন সাবজেক্ট কাজ করতে না পারে তখন এটা প্যাসিভ। লেটস টেক অ্যান এক্সাম্পল। আই ইট rice.
দেখো একটা সেন্টেন্স, আমি একটা ইজি সেন্টেন্স লিখলাম যেটা সবাই জানো। এখন যদি তোমরা বলি আইস রাইস একটা প্রেসিভ করো, নিশ্চয়ই সবাই বলবো রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এতেই যদি আমি মনে করি তোমরা ভালো ভয়েস পারো, সেটা ভুল। কারণ আই লাভ ইউ কথাটা কিন্তু রিক্সাওয়ালা বলতে পারে, কিন্তু রিক্সাওয়ালা বলতে পারবে না আই লাভ ইউ এটা কোন সেন্টেন্স, কোন টেন্স, আর এটা কিভাবে বলবো, এটা স্ট্রাকচারটা কি। যদি এটা বলতে পারতো তাহলে রিক্সাওয়ালা দেখা যায় এটা ছাড়াও যে দৈনন্দিন যে জীবনে ব্যবহৃত বাংলাগুলো আছে সবগুলো ইংলিশ বলতে পারতো, কিন্তু পারে না। কেননা এটা তার মুখস্থ হিসাবে, এটা জীবনে সেই এত বেশিবার শুনছে, শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে। সেহেতু আই লাইক এটা হয়তো তোমরা জীবনে এত বেশিবার দেখছো বা ভয়েস চেঞ্জের এক্সাম্পলে দিয়া প্রথমে এটা পাইছো সব বই বা সব স্যারের কাছে, সেহেতু এটা তোমাদের কাছে মুখস্থ হিসাব। তো আমি চাচ্ছি তোমাদেরকে মুখস্থ বিদ্যার থেকে বের করে আনার জন্য, আমি চাচ্ছি তোমরা বিষয়টা বুঝো। তাহলে এই সহজ একটা এক্সাম্পল দ্বারাই তোমরা পৃথিবীর সকল সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা। কোনো রুলের প্রয়োজন হবে না, কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধু বোঝা দরকার আমাদের, শুধু বুঝতে হবে। কারণ সব ক্ষেত্রে আগে সেন্স, আসলে রুল না, আগে হবে সেন্স। তাহলে আমরা বুঝি এই ব্যাপারটা কিভাবে হয়। আগে এই সেন্টেন্সের মধ্যে আমরা পার্টস অফ স্পিচ গুলা দেখি। আই এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করছে, একটা প্রোনাউন যা সাবজেক্ট। ইট অর্থ কি? খাওয়া, এটা এই সেন্টেন্সে একটা ভার্ব হিসেবে কাজ করছে। তারপর রাইস এটা কি? একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে লিখছি। এখন দেখো এখানে আমি ভাত খাই, এই ক্ষেত্রে এই যে ইট বা খাওয়া কাজটা আই সাবজেক্ট কি করতে পারতেছে না? অবশ্যই পারতেছে, কারণ খাওয়া কাজটা আই সাবজেক্ট নিজেই করতেছে। সেহেতু এটা কি? অ্যাক্টিভ বাক্য, এটা অ্যাক্টিভ। আর যখন এরকম হয়ে যাবে বিষয়টা, রাইস ইজ ইটেন বাই মি, তখন দেখো এই সেন্টেন্সে এটা সাবজেক্ট, এটা কি? অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব সংক্ষেপে লিখলাম এ ভি। অক্সিলিয়ারি এ মিন্স অক্সিলিয়ারি, ভি মিন্স ভার্ব। আর এটা কি? মেইন ভার্ব। আর এটা কি? একটা প্রিপোজিশন, প্রি লিখে দিলাম, বুঝে নিলাম। আর এটা কি? অবজেক্ট। এখন দেখি এই সেন্টেন্সের ভার্ব আছে খাওয়া, খাওয়া সাবজেক্ট আছে রাইস, সে কি করতে পারে? খাওয়া কাজটা কি ভাত করতে পারতেছে? ভাত তো আর ভাতের খাইতেছে না নাকি? যেহেতু ভাত ভাতের খাচ্ছে না, ওর খাওয়া কাজটা হচ্ছে আমার দ্বারা, অথচ আমাকে এখানে সাবজেক্টের জায়গায় দেওয়া হইল না, আমাকে দূরে সরাই দেওয়া হয়েছে। তার মানে আমি প্যাসিভ হয়ে গেছি। এখন যারা সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে সে আসলে এই কাজটা করতে পারে না। সাবজেক্ট রাইট খাওয়া কাজটা করতে পারে না, সে তো এটা কি? প্যাসিভ। এটা অবশ্যই প্যাসিভ। এখন আমরা কি পাইলাম? দেখো কিভাবে বুঝলাম, এটা কিভাবে বলল, এটা যে আমরা বুঝি, এটা যদি বলি বুঝি আমরা, তাহলে এখানে সব রূপ, এখান থেকে আমরা সবগুলা সেন্টেন্স পারবো। এখানে দেখো কি পরিবর্তনটা হচ্ছে। এই যে বাক্যে দেখো রাইট আছে, আর এই বাক্যে এটা ছিল কি? অবজেক্টের জায়গায়। তার মানে কি? অবজেক্টটা কি এখানে চলে আসলো সাবজেক্টের জায়গায়। তারপরে দেখো এখানে আই যেটা ছিল, আই এর কি অবজেক্ট ফর মি না? তাহলে এই যে সাবজেক্ট যেটা, এটা কি অবজেক্টের জায়গায় চলে গেল না? তারপর দেখো এই বাক্যে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল? সরাসরি মেইন ভার্ব ছিল না, সাবজেক্টের পরে সরাসরি ইট মেইন ভার্ব ছিল, অথচ এই বাক্যে একটা অক্সিলিয়ারি ভার্ব আসছে। তার মানে একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের বাড়তি নিতে হবে, অলওয়েজ নিতে হবে প্যাসিভ করলে। তারপর দেখো এখানে মেইন ভার্ব যেটা ছিল, এটা ছিল ইট প্রেজেন্ট ফর্ম, বি1 যেটাকে তোমরা বলো, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম এখন এখানে ইটার হয়ে গেল, এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, মানে বি3। তাহলে বোঝা যাচ্ছে অলওয়েজ বি3 হবে, মূল ভার্বে কি হবে? বি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এই বাক্যে দেখো বাই ছিল না, কিন্তু এই বাক্যে আনলাম, তারপরে এটা আমি ভার্ব নিয়েছি, তার মানে বোঝা গেল এটাও নিতে হবে, এটা লাগবে। আর এই যে সাবজেক্ট অবজেক্ট ফর্ম হবে, অলওয়েজ হবে। তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স যখন অ্যাক্টিভ ছিল আর যখন প্যাসিভ হইল, তখন তফাৎটা কি ঘটলো দেখি আমরা। এখানে দুইটা কাজ আমাদের অতিরিক্ত করতে হচ্ছে। যেমন ধরো কি এই বাক্যে ছিল না, অতিরিক্ত নিলাম, বাই ছিল না, নিলাম। আর বাকি কাজটা শুধু উলট পালট করছি, উলট পালট হয়েছিল।
অবজেক্টটা সাবজেক্ট নিচ্ছে, সাবজেক্টটা কি অবজেক্ট নিচ্ছে, আর কি হচ্ছে মূল ভার্বের পিপি হচ্ছে। শুধু দুইটা বিষয় বাড়তি আসে। একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের দুইটা কাজই করতে হয়। দুইটা কাজ আরো সহজ হয়ে যাবে। যেমন ধরো বাই ফর সাবজেক্ট অবজেক্ট করা, এগুলো না দিলেও চলবে। তুমি যদি শুধু ওই পর্যন্ত লেখো পরীক্ষায়, দ্যাটস এনাফ। It will be standard passive voice. It will be good English. But when we use by, it becomes bad English. তখন এটা ব্যাড ইংলিশ হয়ে যায়। বরং এই পর্যন্ত দিলে এই সেন্টেন্সটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স, রাইট রিটেন বাদ দেওয়া হয়। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাটস এনাফ। বলতে হয় না ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এমন বলতে হয় না। বললে সেন্টেন্সটা ব্যাড হয়ে যায়, মানে স্ট্যান্ডার্ড হয় না ব্যাপারটা। সেহেতু শুধু একটা কাজ বাড়তি করতে হয়। ক্লিয়ার? তাহলে এখন এই যে সূত্রটা দেখালাম, এটা হয়তো তোমাদের মনে থাকবে না। সেহেতু এই সূত্রটাকে ভালোভাবে কিভাবে ক্যাপচার করা যায় সেই বিষয়টা তোমাদেরকে দিচ্ছি। যে কোনো সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, আমাদের করতে হবে 5টি কাজ। প্রথম কাজটি কি? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। কিসের অবজেক্ট? অ্যাক্টিভ ভয়েস। ফার্স্ট ক্লাস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হবে কি? আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব নেব। অক্সিলিয়ারি ভার্ব করব কিভাবে হবে? টেন্স ও সাবজেক্ট অনুসারে। ইচ্ছা মতো অক্সিলিয়ারি ভার্ব ইউজ করলে তো চলবে না, আমাদের দেখতে হবে টেন্স এবং সাবজেক্ট সে অনুসারে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে মূল ভার্বের পিপি হবে। পিপি মিন্স পাস্ট পার্টিসিপল। আর 4 নম্বর কাজ হচ্ছে বাই অথবা টু, উইথ, এট, এইগুলো হতে পারে। প্রিপোজিশন দিব একটা। আমাদের শেষ কাজ হচ্ছে লাস্ট স্টেপ কি? সাবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে আমরা বাইয়ের পরে বা প্রিপোজিশন টু, উইথ, এট যেটা হবে সেটা পরে লিখে ফেলবো, তাহলেই কাজ হয়ে গেল। তাহলে আমরা এই যে আই রাইটার করলাম, এই রুল কি মেনটেন করলাম না আমরা? দেখো এই রুলগুলো ইউজ করেছি কিনা। এই 5টা রুলে এখানে প্রয়োগ আছে। এই 5টা রুলের প্রয়োগ যদি খুঁজে পাও, তাহলে যে কোনো সেন্টেন্সকে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। এখন আমরা পারবো কিনা আসলে সেটা দেখে নিই। তাহলে দেখো একটা এক্সাম্পল, আই রাইট এ লেটার। এখানে অবজেক্টটি এ লেটার। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ড কি ছিল? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তাহলে এ লেটারকে আমরা কি করব? সাবজেক্ট, LETTER, লেটার। তারপরে কি নিতে হবে? দ্বিতীয় কাজটা ছিল অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। কিভাবে? টেন্স এবং সাবজেক্ট অনুসারে। এখানে রাইট এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে কি? am, is, are। তাহলে এখানে আমি নিব কি? এ লেটার যেহেতু ইজ দিব, অক্সিলিয়ারি ভার্ব কি নিব? ইজ। এ লেটার ইজ। তারপরে কি দিতে হবে? 3 নম্বর কাজ ছিল আমাদের মূল ভার্বের পিপি করতে হবে। মূল ভার্ব এখানে কি? রাইট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? রিটেন। রিটেন। তাহলে আমাদের 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর কাজ ছিল কি? বাই নিতে হবে, দিলাম বাই। তারপরে শেষ কাজ ছিল কি? সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, দিলাম অবজেক্ট করে। ওকে, ডান হয়ে গেল। তাহলে আমাদের কি বুঝতে হবে? টেন্স বুঝতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বুঝতে হবে। নাহলে আমরা কিভাবে করব? যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব নির্ণয় করতে না পারি বা অক্সিলিয়ারি ভার্ব কি কোন টেন্সের জন্য এটা না বুঝি, তাহলে ভয়েস চেঞ্জ করা ইম্পসিবল। বিকজ passive voice is never possible without auxiliary verb. Thank you again for joining with us.